আসসালামু আলাইকুম। ৫ আগস্ট যে অভ্যুত্থান, নিঃসন্দেহে আমরা সেই অভ্যুত্থানের ভেতরে অনেক কিছুই এখনো পর্যন্ত জানি না। ৫ আগস্ট সেনাপ্রধান শেষ মুহূর্তে শেখ হাসিনাকে কি বলছিলেন, ভারতের গোয়েন্দা সংস্থার ভূমিকা কি ছিল, শেখ হাসিনা কেন শেষ পর্যন্ত ধরে বসেছিলেন যে তিনি দেশ ছেড়ে যাবেন না, এই আন্দোলনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন ছিল, অথবা এই আন্দোলনের পেছনে ক্রিয়ানকের ভূমিকা কারা পালন করছিল, প্লট কারা নির্মাণ করেছিল, কত টাকা ব্যয় হয়েছিল, এমন অনেক প্রশ্ন নিঃসন্দেহে এই প্রশ্নগুলো সামনে রেখে পৃথিবীর বিভিন্ন প্রান্তের গবেষকরা আগামী কয়েক বছর নানান ধরনের গবেষণা করবেন আমি নিশ্চিত। এবং এই সব প্রশ্নের বেশ খানিকটা উত্তর আমাদের সামনে তুলে এনেছেন সম্প্রতি ভারতে প্রকাশিত একটি বইয়ের ৩ লেখক, যে বইটির শিরোনাম ইনশাআল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড রেভলিউশন। এই বইতে অন্তত ৪ আগস্ট এবং ৫ আগস্ট গণভবনের অভ্যন্তরে কি হচ্ছিল, শেখ হাসিনার সঙ্গে কারা বৈঠক করছিলেন একের পর এক, ভারত কী ধরনের বার্তা পাঠাচ্ছিল এবং ৩ বাহিনীর প্রধানেরা তাদের কি ভূমিকা ছিল। এই বইয়ের ৩ লেখক বলছেন ২রা আগস্টের কথা, যে ২রা আগস্ট ২০২৪ ভারত শেখ হাসিনাকে বিপদ সংকেত বার্তা দিয়ে রেখেছিল এবং বলেছিল কোটা আন্দোলন হাতের নাগালের বাইরে চলে গেছে বাংলাদেশ সরকারের, কিছু বাইরের শক্তি এই আন্দোলনকে পরিচালনা করছে। সেই সঙ্গে জানানো হয়েছিল জরুরি পরিস্থিতি তৈরি হলে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে প্রস্তুত আছে। এবং তার পরদিনই ৩রা আগস্ট ভারতের গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন এজেন্সির উচ্চপদস্থ কর্মকর্তারা ঢাকায় চলে আসেন। তাৎক্ষণিকভাবে হাসিনাকে উদ্ধার করার বিষয়টি নিয়ে তারা আলোচনা করতে থাকেন বিভিন্ন সরকারের বিভিন্ন শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিদের সঙ্গে। সেনাপ্রধান এবং বিমান বাহিনীর প্রধান, একই সঙ্গে এনএসআইয়ের প্রধানকে বিষয়টি তারা অবগত করেছিলেন। এবং ৫ আগস্ট কী হচ্ছিল, ৫ আগস্ট সকালবেলায় ক্যাবিনেট সেক্রেটারি, ডিজিএফআই প্রধান, এনএসআই প্রধান, এসবি প্রধান, পুলিশ, সেনা এবং প্রশাসনিক কর্মকর্তারা গণভবনে আসতে থাকেন এক এক করে। তারা খুব দ্রুত শেখ হাসিনাকে গণভবন ত্যাগ করার প্রস্তুতি নিতে বলেন। ৫ আগস্ট দুপুরেই নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানকে নিয়ে সেনা প্রধান সেখানে হাজির হন। তারা সটান ঢুকে পড়েন যেখানে ডিজিএফআই প্রধান কিংবা পুলিশ, সেনা, প্রশাসনিক কর্মকর্তাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা কথা বলছিলেন। সেই বৈঠকে তারা ঢুকে পড়েন এবং ৩ বাহিনীর প্রধান ঢুকেই শেখ হাসিনাকে বলতে থাকেন যে এক্ষুনি আপনাকে গণভবন ছাড়তে হবে। সেনাপ্রধান জানান তিনি যদি গণভবনের বাসভবনে থাকেন তবে তার নিরাপত্তার কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে এই কথাই তাকে সরাসরি জানিয়ে দেওয়া হয়। সেনাপ্রধান তাকে ব্যাগপত্র গুছিয়ে দ্রুত গণভবন ছাড়তে চাপ দিতে থাকেন, জোরাজুরি করতে থাকেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময়ই চারদিক থেকে বিক্ষোভকারীরা গণভবনের দিকে ছুটে আসছে এমন খবর পৌঁছাতে থাকে। এবং বইয়ের লেখকরা বলছেন জেনারেল ওয়াকারুজ্জামান আবারও হাসিনাকে বলেন সময় নষ্ট করার সুযোগ নেই, তাকে এক্ষুনি গণভবন ছাড়তে হবে। কিন্তু শেখ হাসিনা কিছুতেই গণভবন ছাড়তে সম্মত হচ্ছিলেন না। শেখ হাসিনা তাদের সেই পরামর্শ মুখের উপরে প্রত্যাখ্যান করেন এবং তিনি মন্তব্য করে বসেন যে ভাবলেন কি করে এই সংকটময় মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব। সেনাপ্রধানের কাছে শেখ হাসিনা তখন জানতে চান আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কিনা। এর উত্তরে সেনাপ্রধান বলেছিলেন হ্যাঁ দাঁড়াবো। কিন্তু এরপরেও নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধান হাসিনাকে জানান তারা শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি নাকচ করে দেওয়া নয়। এবং ঘরের মধ্যে তখন শেখ রেহানা উপস্থিত ছিলেন। রেহানা শেখ হাসিনাকে বোঝাচ্ছিলেন যে না, তাদেরকে দেশ ছাড়া উচিত, গণভবন ছাড়া উচিত। তিনি তাতেও কোনো প্রকার কর্ণপাত করছিলেন না। ঠিক এই মুহূর্তে সজীব ওয়াজেদ জয়ের একটি ফোন আসে। তিনি তখনই তার মাকে বলেন যে এই মুহূর্তে দেশ ছেড়ে চলে যেতে হবে তোমাকে। ঠিক সেই মুহূর্তে ভারতের একজন খুবই উচ্চ পর্যায়ের কর্মকর্তা শেখ হাসিনাকে ফোন দেন। ওই কর্মকর্তা শেখ হাসিনার পূর্ব পরিচিত এবং খুব সংক্ষিপ্ত পর্যায়ের কথা হয় তাদের মধ্যে। এক পর্যায়ে তিনি বলেন যে এরই মধ্যে অনেক দেরি হয়ে গেছে, আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে। এর ঠিক পর মুহূর্তেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন
তিনি যদি গণভবন না ছাড়েন তাহলে যে শুধু তার নিজের জীবন বিপন্ন হবে তা নয়, এখানে যারা রয়েছে এবং তার নিরাপত্তায় নিযুক্ত স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদেরও জীবন বিপন্ন হবে। বইটিতে এই কথাগুলো তুলে আনা হয়েছে যে ভারতের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে ভারতের কয়েকটি জেট বিমান হাসিনা ও রেহানাকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে গিয়েছিল গাজিয়াবাদের হিন্দান বিমান ঘাঁটি পর্যন্ত। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে চারিদিক থেকে জনস্রোতের মধ্য দিয়ে বিক্ষোভকারীরা গণভবনে ঢুকে পড়ে এবং সেখানে যারা নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন তারা কোনো প্রকারের বাধা দেননি, বাধা দেওয়ার উপায়ও ছিল না। এই বিষয়গুলো মোটামুটি এই বইয়ে উঠে এসেছে এবং পাশাপাশি এটি আমাদেরকে স্বীকার করতেই হবে, এটি তো এরই মধ্যে নানান পর্যায়ে থেকে কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জেফ্রি থেকে শুরু করে অনেকভাবে এই তথ্যগুলো আমাদের সামনে আসছে। কারা এর পেছনে প্লট নির্মাণ করেছিল, কী পরিমাণ টাকা ব্যয় করা হয়েছে এবং কোন ধরনের শক্তি এর পিছনে কাজ করেছে। আর একটা পর্যায়ে নিশ্চয়ই আমরা দেখেছি যে সেই আন্দোলনে সাধারণ মানুষের ইনভলভমেন্ট ছিল, যারা আওয়ামী লীগের পড়েন বা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা রয়েছেন তাদের সন্তানেরাও সেই আন্দোলনে ছিল। তারও ব্যাখ্যা এর আগে আমি আপনাদের সামনে দিয়েছি। তবে যেই তথ্যগুলো আমাদের সামনে আসছে নিশ্চয়ই একটা সময় আমাদেরকে কথা বলতে হবে, শেখ হাসিনা সরকারের বিদায়টা হয়তো প্রয়োজন ছিল, কিন্তু তার বিদায়ের মধ্য দিয়ে আমাদের অনেক কিছুই শেষ হয়ে গেছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।